কনিচিবা গাইস, তো আমার ফার্স্ট এবার টক শো মিয়াকি টক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, এবার হয়তো অনেকে ভাবছো মিয়াকি টক্স বাংলাতে বলছে মিয়াকি। আসলে আমার অরিজিনাল নাম মৈনাক। এটা আমার জাপানিজ নেম, কারণ আমি জাপান কান্ট্রিটাকে খুব ভালোবাসি। এই কারণেই এই নামটা দেওয়া, মানে কোনোদিনও যদি জাপানে যেতে পারি বা জাপানের যদি কোনোদিনও পাসপোর্ট করতে পারি, তখন আমি আমার নাম দিয়ে দেবো মিয়াকি নাকামুরা। যা হোক, এটা যদি কারোর কোয়েরিজ থাকে তাহলে সেটার জন্য করা। আর এটা আমি এই ফার্স্ট এপিসোডেই বললাম, এরপরের এপিসোডে আর বলবো না, একবারে শুরু করব। যা হোক, এপিসোড ওয়ান এর যে গেস্ট, সে একাধারে যেমন অ্যানিমেটার, একাধারে মিউজিশিয়ান, এবং এখন ইতিমধ্যে সে কন্টেন্ট ক্রিয়েশন করছে। তো আমি বেশি ভনিতা করব না, আমি সরাসরি ডেকে নেবো আজকের গেস্ট সূর্যদীপ্ত ঘোষ। কেমন আছিস ভাই, বল। আমি খুবই ভালো আছি এবং আমি আজকের এই টক শোতে এসে খুবই আনন্দিত বোধ করছি এবং এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। বহুদিন পর এই এমন একটা টক শোতে আসলাম আর কি। খুবই ধন্যবাদ তোকে। না, ব্যাপারটা হলো, আমি এটা জিজ্ঞাসা করতামই যে, মানে আমি এটা করি, এটা আমার পডকাস্টের ধর্ম যে মিয়াকি টক্সে এসে সূর্যদীপ্তের কেমন লাগছে, কিন্তু সেটাও আগের থেকেই বলে দিল। যা হোক, সো আমি এখন সরাসরি চলে যাব কোশ্চেনে আর কি। তুই যে একদম। অ্যানিমেশনটা করছিস, সেটা মানে কি করে করলি, মানে আর কাকে দেখে তোর ইন্সপায়ার হলি এটা করার জন্য? ছোটবেলার থেকেই করতি, না আস্তে আস্তে মানে কাউকে দেখে তুই ইন্সপায়ার হলি এবং করলি? দেখ, ছোটবেলার থেকেই হচ্ছে একদম ছোট বয়স থেকে আমার ড্রয়িং এর প্রতি একটা টান ছিল। যে ছোটবেলার থেকে আমি খুব শান্ত ছেলে ছিলাম ছোট থেকে, ঠিক আছে। এবার কবে তাও এটা, মানে কবে একদম থেকে? ছোট থেকে মানে ধরে নে 4 সাড়ে 4 বছর থেকে চার আমাকে সাড়ে যদি সাত বছর একটা থেকে করছিস? একটা খাতা আর একটা পেন রং পেন্সিল দিয়ে বসিয়ে দিলে আমি সারাদিন ওটা দিয়ে কাটিয়ে দেবো। হুম, হুম, তো হুম, তখন থেকে আমার বাড়ির লোকজনও জানে একটা ড্রয়িং এর প্রতি একটা ইন্টারেস্ট। এবং আমি যখন ছোটবেলায় কার্টুন দেখতাম আর কি, সেই কার্টুন গুলো কিন্তু আমরা আঁকানোর চেষ্টা করতাম। আর হুম, তখন তো গুগল ছিল না, তখন মনে করে করেই সব ড্রয়িং হুম, করতে হুম, হতো। হুম, কিন্তু সেটাও খুব ভালো করতে পারতাম। হুম, হুম, তো আমি সেইখান থেকেই মনে করি যে আমার এই এইসব অ্যানিমেশনের যে বিষয়টা, এই যে কার্টুন, এইসবের প্রতি বেশি ঝোঁক ছিল। এবং তারপর থেকে আস্তে আস্তে বিল্ড আপ হয় হুম, জিনিসটা। হুম, আমি বড় হই, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে অ্যানিমের পরিচয় হয়, যেটা আমার জীবনের সবচেয়ে বড় হুম, হুম, সুখের হুম, দিন হুম, ছিল। হুম, হুম। এবং অ্যানিমে পরিচয়। ফার্স্ট অ্যানিমে আর কি দেখেছিলি তখন? ফার্স্ট অ্যানিমে আমার ছিল হচ্ছে আহ সেরকম ভাবে বলতে গেলে পোকেমন। ঠিক আছে, আমি এখানে সূর্যদীপ্তকে একটু কাটছি, তার হ্যাঁ, আগে একটা কথা বলে দিতে চাই যে এই যে কথোপকথনগুলো হবে, সেটা হচ্ছে তুইতেই হবে, কারণ ও যেহেতু আমার বড় বন্ধু। তোর একদম তোমরা একদম। বন্ধুর সাথে কি করে কথা বলো, তুই করেই তো বলো না তো। সো এখানে আমরা তুই করেই অ্যাড্রেস করবো একে অপরকে। ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, তো ফার্স্ট অ্যানিমে ছিল পোকেমন। সেখান থেকে দেখা, তখন না, তো আর আমিও দেখেছি তখন পোকেমন। ক্যাটাগরাইজ করা সম্ভব ছিল না যে এটা কোনটা অ্যানিমে বলে কোনটা কি বলে। তখন অ্যাজ এ চাইল্ড আমি জানতাম এটা একটা কার্টুন। হুম, হুম। কার্টুন দেখতাম, তারপরে পোকেমনের না সঙ্গে না, সঙ্গে কার্টুন তো ডোরিমন, শিনচ্যান, ডোরেমন, ওগুলো শিনচ্যান, ওগুলো কার্টুন। এই বিষয়গুলো। না, পোকিমন হ্যাঁ, হচ্ছে পোকেমন অ্যানিমে, হচ্ছে প্রপার অ্যানিমে। প্রপার অ্যানিমে। প্রপার অ্যানিমে, ঠিক আছে। হ্যাঁ, এখন বলতে পারি জাপানে তৈরি হয় বলে সবকিছু, ওইটা একটা কন্ট্রোভার্সিয়াল দিক, সেটা আলাদা ব্যাপার। প্রপার অ্যানিমে যদি দেখি সেটা হচ্ছে পোকেমন। তো সেটা সেটা বড় হয়ে জানতে পারলাম যে সেটা একটা অ্যানিমে, হুম, সেটা হুম, একটা মজার ব্যাপার। তো তারপর সেখান থেকে শুরু, তারপর বড় হলাম। আর হচ্ছে একটা, পরে আসবো এই টপিকে, যে অ্যানিমেক্স বলে একটা চ্যানেল আমার জীবনে আসলো আর কি। সেখান থেকে আর কি প্রপার অ্যানিমে কি হচ্ছে, কি স্টোরি। আর হ্যাঁ, সবচেয়ে বড় ড্রব্যাক ছিল যে ইংরেজি। কারণ আমরা তখন ইংরেজি অত ভালো পারতাম না, বুঝতে পারতাম না। হুম, হুম। সাবটাইটেল দেখবো, সেটা দেখে বুঝবো কিনা তখন ঠিক নেই। কিন্তু ওই যে ভিজুয়াল গুলো দেখে দেখে কিছু একটা মনে মধ্যে কল্পনা করে নিতাম যে কিন্তু হ্যাঁ, একটা গল্পটা এরকম চলছে। কথা বলি, হ্যাঁ, তখন তো এরকম টাইপের মানে জাপানিজে আসতো না, তখন তো হিন্দিতে আসতো। না না, অ্যানিমেক্স আমাদের ইংলিশেই আসতো। আমার বরাবরই আমার মনে আছে, আমি যখন ক্লাস মোটামুটি 6-7-এ পড়ি, তখন থেকে আমাদের যে অ্যানিমেক্স আসতো সেখানে ইংলিশেই আসতো সমস্ত অ্যানিমে। এবং ওটার একটা সাবটাইটেল থাকতো। কিন্তু আর মানে আমাদের একটা, আমাদের যে স্যামসাং টিভিতে আছে, হ্যাঁ ওখানে হচ্ছে অ্যানিম্যাক্স আসে, কিন্তু ওটা হয় জাপানিজে, নো সাবটাইটেলস। হ্যাঁ, আমাদের ওখানে সাবটাইটেল আসতো, জাপানিজে হতো,
ঠিক আছে, কিছু কিছু ইংলিশ ডাবেও আসতো, কিছু কিছু জাপানিজও হতো, হুম কিন্তু হুম। সেই সময় সাবটাইটেল থাকতো আর কি। দুটোই বোধগম্য ছিল না সেই বয়সে। তো মানে তখন থেকেই আর কি যে তখন আর জাপানিজ কন্টেন্ট তুই কনজিউম হ্যাঁ করছিস, মানে জাপানিজে জাপানিজ যে কনসেপ্ট, মানে হ্যাঁ মানে ওই ল্যাঙ্গুয়েজটার প্রতি প্রথম থেকেই যে ফ্যামিলিয়ারিটি, ওটা টিভি থেকে, যেটা একদম বাস্তব হুম কথা। হুম হুম, ঠিক বুঝতে আছে, পেরেছি। আর তখন গুগল ইন্টারনেট কিছুই নেই, টিভির উপর ভরসা, কি হচ্ছে না হচ্ছে এপিসোড। হ্যাঁ এইটাও ঠিক যে তখন এপিসোডে কোনো কন্টিনিউটি ছিল না, হয়তো কোনো একটা অ্যানিমে শুরু করা হলো, 2 মাস পরে ওই অ্যানিমেটা নেই, আবার অনেকদিন পরে ওই অ্যানিমেটা কন্টিনিউ করা হলো, মানে ওই কন্টিনিউটি ছিল না, এরকম বুঝতে পারতাম না কি না হচ্ছে না, গল্প। ওটাই আর কি, জাস্ট ওটাই আর কি। খুব ভালো ভিজুয়াল লাগছে, মানে কার্টুন থেকে যে একটা আলাদা, মানে নর্মাল একটা স্টোরি লাইন হুম থেকে যেটা হুম একটা হুম আলাদা, হুম। এটা যেটা ডিপ, ওই বিষয়টা আমি বুঝতে পারলাম এই অ্যানিমেক্স চ্যানেলটার থেকে। তারপর থেকে আস্তে আস্তে তো আমি কমিক্স বানানো শুরু করলাম। আমি এখনো পাবলিশ করতে পারিনি, কিছু কর কর, নানা পাবলিশ ধরনের কর কারণ আর আছে, কি। সেখানে কিছু আর্থিক কারণ আছে, কিছু ফ্যামিলি সাপোর্ট, অনেক ধরনের কারণ এখানে ডিপেন্ড করে। তো সেটা করতে পারিনি, কিন্তু ফিউচারে আমি করব, নিশ্চিত নিশ্চিত করব আমি। হুম তখন থেকে আস্তে আস্তে ডেভেলপ হতে 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 আর কি এই জায়গায় ভাবলাম যে অ্যানিমেশনটা আমি শুরু করবো। আর তোর প্রশ্নটা ছিল যে কখন থেকে কিভাবে অ্যানিমেশনের হুম হুম জগতে হুম, আসা হয়, ইয়েস ইয়েস, সেই ওটাই। প্রশ্নে ফিরে আসি আমি। হ্যাঁ। সেটা ছিল হচ্ছে লকডাউনের সময়, লকডাউনের কিছু আগে থেকে, লকডাউনের সময় কেন বলবো, আগে থেকেই হচ্ছে আমার অ্যানিমেশন জগতে হাত দেওয়ার সবচেয়ে মেইন রিজন হচ্ছে অন্তিক মাহমুদ। অন্তিক মাহমুদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইয়েস। যে এই জিনিসটা যে আমিও বানাতে বাংলাদেশে। পারি, কারণ আমি ভাবতাম, আমি এটা ভাবতাম না যে কোনোদিন আমি অ্যানিমেশন করতে পারবো, কিন্তু আমি ভাবতাম যে এরকম করে ড্রয়িং করব, ড্রয়িং করে করে ভাবলাম যে ওই ড্রয়িং গুলো ছবি তুলবো, এবং ছবি ব্যাকগ্রাউন্ড থেকে আমি অডিও দিব, অডিও দিয়ে হুম এইভাবে অ্যানিমেশন করবো। হুম হুম। অন্তিক মাহমুদ ফার্স্ট এরকম করতো, প্রথম ভিডিও মানে দেখবি, কিছু বুঝলাম না, মানে আরেকবার বল আরেকবার একটু ভালো একটু করে বুঝাই ডিটেলস দিয়ে আমি, বল। মানে আমি তো জানি না কি করে হুম হুম অ্যানিমেশন হুম করে আর কি, হুম তখন হুম। আমার কাছে ল্যাপটপও ছিল না, কিছু ছিল না। এবার আমি হয়তো আমাকে আছে একটা ফোন, হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ খাতা পেন্সিল, আমি হ্যাঁ ড্রয়িং করবো হ্যাঁ ক্যারেক্টার গুলোকে ছবি তুলবো, ওই হ্যাঁ মুভমেন্ট গুলো, ধর হ্যাঁ একটা ফাইট সিন হচ্ছে, হ্যাঁ দুটো হ্যাঁ ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, এবার দুটো ক্যারেক্টারের ডায়লগ গুলো আমি নিজেই দেবো, হ্যাঁ ওটা জাস্ট অডিও হিসাবে আমি রেকর্ড করবো, হ্যাঁ রেকর্ড করে ওখানে ভিডিওতে লাগিয়ে দেবো। হ্যাঁ। ওই ছবিটা দেখে দেখে বুঝতে হবে যে এই ক্যারেক্টারটা এই কথাটা বলছে, স্টিল ইমেজ, স্টিল ইমেজ দিয়ে। এবার যেটাকে বলে স্টপ মোশন। স্টপ মোশনে, এবার অন্তিক মাহমুদ দেখবি যে প্রথম দিকে কিন্তু অ্যানিমেশন করতো না, হুম ওর হুম। প্রথমে স্টিল ইমেজ দিয়েই হতো। আমি ভাবতে যে স্টপ আমি মোশন। এরকম, তার মানে ভাব আমি অন্তিক মাহমুদকে কবে থেকে ফলো করি, ঠিক আছে, সেই কম একদম স্টার্টিং পিরিয়ড থেকে, হুম তখন হয়তো ওর হার্ডলি 15,000 সাবস্ক্রাইবার আছে। হুম হুম তো সেই সময় থেকে ভাবলাম যে এই জিনিসটা তো আমিও করতে পারি। তারপরে আসলে একটা ভয়ানক সময়, সেটা সবার পক্ষে খুবই দুঃখের সময়, সেটা হচ্ছে লকডাউন। হুম হুম লকডাউনের সময় ভাবলাম যে এখন একটা ক্রিয়েটিভ কিছু শেখা উচিত, তো কি হুম শেখা উচিত, তো অ্যানিমেশনটাই শেখা উচিত। হুম তখন আমি আমার যে ল্যাপটপ, সেখানে একটা খুবই কষ্ট করে কিছু ড্রয়িং অ্যাপ ট্যাপ ডাউনলোড করতাম। আর প্রথম দিকে আমি অ্যানিমেশন করতাম ফোনে, হুম। ঠিক আছে, ফ্লিপা ক্লিপ। প্রথমে আমি ফোনে অ্যানিমেশন করতাম, ফিফা ক্লিপে অ্যানিমেশন করতাম। তো ওইখান থেকে আর কি স্টার্টিংটা হলো অ্যানিমেশন। একটা হচ্ছে ফান ফান ফ্যাক্ট আমি বলে দিতে চাই, ডোরিমন, পোকিমন, ড্রাগন বল জি যা হোক, হুম, এটা কিন্তু আসলে মাঙ্গা অর্থাৎ কমিক্স হ্যাঁ, বুক হয়। কমিক বুক, তারপরে তারপরে অ্যানিমেশন, তারপরে ওটা যদি অ্যানিমেশন একটা হয় বা প্রপার কার্টুন হয়, মানে আমরা কার্টুন অ্যানিমেশন নিয়ে ঝগড়া করি, কিন্তু দুটোই আর কি মাঙ্গা। মাঙ্গা, মানে সবার শুরু আর কি মাঙ্গা থেকে, মাঙ্গা মাঙ্গা থেকে, হচ্ছে মাঙ্গা। একদম শিকড়। তারপর থেকে যদি সেটা পপুলারিটি পায়, তখন অ্যানিমে স্টুডিওরা যারা থাকে, হুম ওরা হুম তো বিজনেসম্যান থাকে, তো হুম ওরা হুম। হচ্ছে সেই মাঙ্গাকা, মানে যে হচ্ছে মাঙ্গাটা বানায় আর কি, তাকে মাঙ্গাকা বলা হয়। মাঙ্গা কা। হ্যাঁ, তো মাঙ্গাকাকে অ্যাপ্রোচ করে এবং তার সঙ্গে একটা ডিল হয় যে এবার এবার একটা মাঙ্গা, মানে যদি অ্যানিমে হিসেবে কন্টিনিউটি হয়, হুম সেটা হুম হচ্ছে মাঙ্গাকার প্রতি প্রচন্ড চাপের একটা বিষয় হয়, কারণ অনেক ধরনের ডেডলাইন্স থাকে, কারণ একটা অ্যানিমে চলছে মানে গল্পটাকে চলতে হবে, হুম হুম ঠিক হুম। আছে, অনেক বিষয় থাকে এর মধ্যে আর কি। হ্যাঁ মানে মাঙ্গা হচ্ছে মেইন, একটা অ্যানিমে হচ্ছে মেইন শিকড় আছে। ওর মানে এটাই হলো, যেমন ফেলুদা বর ব্যোমকেশ থেকে কর কোন একটা মুভি বা সিরিজ হচ্ছে, হ্যাঁ, এই যে যেমন রিসেন্টলি তুই হয়তো জানবি, ইসের সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুরী হুম হুম, সিরিজের নিকষ ছায়া, সেটা তো আগে বই আকারে, বই আছে, হ্যাঁ, হ্যাঁ বই থাকবে না হ্যাঁ মানে বই মেইন। আকারে বেরিয়েছে, তারপর সে না সেটাকে হ্যাঁ 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 সিরিজ করলো আর হ্যাঁ কি। এটাই আর কি ব্যাপারটা, সেক্ষেত্রে রিস্কটা কম থাকে ব্যাপারটা, থাকে। যে প্রথম থেকেই তো যে বই বা মাঙ্গা সেটা হচ্ছে না ফেমাস। না না, সো আমরা যাই ভিডিও বানাই বা যাই করি, সবার আগে মেইন কি হয়, স্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, ওটাই তাই না? ওটাই ওটাই ওটাই। ওটাই। আর ইন্ডিয়ান আর ইউটিউব অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, হুম। তোর মতে বর্তমান অবস্থা এখন কেমন কি? বর্তমানে ইন্ডিয়ান অ্যানিমেশন ইন্ডাস্ট্রি খুবই খারাপ অবস্থায়, আমি বলবো। কারণ গুটি কয়েক অ্যানিমেটারই আর কি আছে, দু তিনজনও নাই, দুইজন বলবো, হ্যাঁ তিনজন বলতে পারি, হুম যারা কিনা লাইম লাইটে আছে।
হুম ঠিক হুম আছে, হুম কিন্তু একটা অ্যানিমের বুস্ট এসেছিল কিন্তু লকডাউনের পিরিয়ড এবং পোস্ট লকডাউনের কিছু পরের পিরিয়ডে বুস্টটা এসেছিল, সবাই হুম হুম অ্যানিমেশন হুম দেখতো, হুম ইন্ডিয়ান অ্যানিমে দেখতো। এবার ইন্ডিয়ান তো অ্যানিমেটর নেই, প্রথম কথা। হুম প্রথম হুম কথা আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি সেটা হচ্ছে ইউটিউবার। হুম 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 ঠিক আছে, আমি ওগুলো বলবো অ্যানিমে ইউটিউবার এরা। হুম ঠিক আছে, হুম ইন্ডিয়ান অ্যানিমেটর বলে সেরকম নেই। হুম হুম কারণ ইন্ডিয়ান মুভি, কোনো অ্যানিমেশন, ভালো ভালো মুভি কোনো সময় আর কি সেইভাবে মান্যতা হুম কখনোই হুম পায়নি, হুম 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 তাই না? রামায়ণ দা এপিককে টিভিতে না দেখে এত বছর পরে আবার রিলিজ করার কোনো প্রয়োজন মনে পড়তো না। আমরা হুম হয়তো প্রতি সানডে করে দেখতে পেতাম। হুম ঠিক হুম আছে, একটা সময় দেখানো হতো, পরে মাঝখানে কেন বন্ধ করা হলো, ওটাই ওটাই তাই না? ওটাই তো ইন্ডিয়ান অ্যানিমেশন আর কি খুবই এখন খারাপ অবস্থায়। আর ইন্ডিয়ান অ্যানিমেশনে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে আর কি, সেগুলো ধরে রেখেছে কয়েকটা গুটি কয়েক ইউটিউবার। কিন্তু এই যে ইউটিউবার গুলা এত কম আর কি, হুম। মানে এই ডিক্লাইন কেন? প্রথম প্রথম কথা বলবো আমি, অর্থ, টাকা পয়সা। টাকা পয়সা কোনো ফান্ড নেই হুম ইন্ডিয়ান, হুম মানে প্রথম কথা যে একটা কোম্পানি কোম্পানি কোনো ব্র্যান্ড প্রমোশন করবে, হুম হুম ও চাইবে না একটা অ্যানিমেটরকে দিয়ে প্রমোশন করাই। হুম কারণ ও ভাববে এটা দেখছে কে দেখবে, বাচ্চারা দেখবে। হুম একটা ক্লোদিং ব্র্যান্ড, ও হুম কাকে দিয়ে প্রমোশন করাবে? ও করাবে হচ্ছে একটা বড় ইনফ্লুয়েন্সারকে দিয়ে, হ্যাঁ, রোস্টার কোনো বা একটা রোস্টারকে দিয়ে, কোনো গেমার, একটা ব্লগারকে দিয়ে, কোনো একটা হ্যাঁ গেমারকে গেমারকে দিয়ে। দিয়ে, কিন্তু ওটাই ওটাই অ্যানিমেটরের কাছে কখনোই ও ওখানে যাবে না, রিজেক্ট হয়ে যাবে, ও যাবে না, শর্টলিস্ট যাবে হবে না। না। ঠিক আছে। খুবই খারাপ লাগে একটা জিনিস দেখে। সরি তো, তোর হ্যাঁ, হ্যাঁ, কথাটাকে আমি কাটলাম। আর যে বাকেট লিস্টের একটা হচ্ছে মানে আহ, কি জানি ওর ইসের নাম, মানে ওই ভিডিওটার আমি ভুলে গেলাম সেটা ফার্স্ট লাভ। হ্যাঁ, ইয়েস। সে সেটার মানেও আনতে আনতে, মানে যেটার হ্যাঁ, হচ্ছে সেকেন্ড পার্ট আনতে আনতে ওর অনেক সময় এটার লাগিয়ে একমাত্র ফেলেছে আর কি। রিজন হচ্ছে টাকা, অর্থ। হুম, ঠিক আছে, কারণ একটা যদি কেউ ব্যাকবোনই কোনো একটা কাজ, পৃথিবীতে সমস্ত কাজের পেছনে একটা মানে আছে, এবার মানেটা একদম বেসিক সত্যি কথা হচ্ছে টাকা। একদম ঠিক একদম আছে, একদম নাহলে কেউ একদম কোনো একটা টাকা মানুষ, কারণ ছাড়া আর কি আছে। অ্যানিমেশন বানাতে যে পরিমাণে একটা পরিশ্রম, যে পরিমাণে শ্রম, যে পরিমাণে সময় নষ্ট, হুম হুম তাই না? ওকে তো হুম খেতে হবে, হুম ওকে তো বাড়ি চালাতে হবে, ওকে দিনের পর দিন কাটাতে হবে। হুম তো সেই অনুযায়ী আর কি একটা টাকা ওর কাছে ছিল না বলেই, একটা সাপোর্ট ওর কাছে ছিল না বলেই হ্যাঁ, ও কিন্তু মানে একটা লম্বা সময় ধরে কাজ করে কিন্তু রিলিজ করলো। ওটাই ওটাই। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন প্রবলেম ইন্ডিয়ান অ্যানিমেশন। আমি এখন আর যে বাকেট লিস্টের চ্যানেলে যাইনি, হুম। হয়তো এখন ভিডিও নেই এখন ভিডিও। দেয় না, না না, দেয় না, ওটাই আর আবারও কি। গ্যাপ, আবারও হয়তো 2 বছর পর দেখতে ওটাই পারবো আর কি আমরা। ব্যাপারটা, মানে খুবই লেটে লেটে হ্যাঁ, ভিডিও দিচ্ছে। সো তুই যে কারণটা বললি, হ্যাঁ, একদমই তাই। এটাই আর কি ব্যাপারটা। যাক তো, ইন্ডিয়ান অ্যানিমেশন তো এরকমই। বেঙ্গলি ইউটিউব অ্যানিমেশনটা কেমন আর কি? বাংলা মানে এটা কি ওটা ভবিষ্যৎ আছে নাকি নেই? বাংলা ইউটিউব অ্যানিমেশনটার মানে প্রশ্নটাই খুবই হাস্যকর আমার মনে হচ্ছে এখন। কারণ বাংলা, প্রথম কথা হচ্ছে বাংলা ইউটিউব ক্যারিয়ারই খুব সমস্যার মুখে। ঠিক আছে, নানা ধরনের পলিটিক্স, নানা ধরনের রাজনৈতিক জটিলতা, হুম এইসবের জন্য নর্মাল ইনফ্লুয়েন্সার ইউটিউবাররাই আর কি বিপদের মুখে। হুম আর হুম সেখানে গিয়ে একটা বাংলার ইউটিউব সিনারিও কি অবস্থা, সেই প্রশ্নের জবাব দেওয়া মানে একটা খুবই হাস্যকৌতুক বিষয়। আর যেখানে একটা নর্মাল ইনফ্লুয়েন্সারদের মধ্যে কোনো সাপোর্ট থাকে না, ঠিক আছে, মতের বিপক্ষে চলে যায় বহু মানুষ, সেখানে একটা অ্যানিমেটার যেখানে একটা কার্টুন বানায়, তাকে কি সাপোর্ট করবে? না, আমি মানে দেখছি যে ইনস্টাগ্রামে কিছু কিছু অ্যানিমেটার আছে যারা হ্যাঁ, শর্টস এবার বলবো। করে আর হ্যাঁ, কি। এবার ওদেরকে আমি ইউটিউব কমিউনিটিতে ধরবো না, হুম কারণ হুম ওরা শর্ট বানায় ইনস্টাগ্রামে, ওরা হচ্ছে ইনস্টাগ্রাম কমিউনিটি। ঠিক হুম আছে, হুম এবার তাও আর কি, হ্যাঁ, ইনস্টাগ্রামও তো সোশ্যাল মিডিয়া না? সোশ্যাল যদি বলি অল ওভার সোশ্যাল মিডিয়া, বাংলার সিন কি, হ্যাঁ বাংলায় 3-4 জন আছে, আমি এখন নাম মনে করতে পারবো না, কিন্তু আমার ফিডে আসে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 3-4 জন খুব ভালো অ্যানিমেটর আছে। না, আছে। আর একজনের নাম বং ভিঞ্চি হ্যাঁ, আমি আছে। জানি এরা খুব আর ভালো সুপর্ণা আর্টোগ্রাফি আছে। হ্যাঁ, এদের। তারপরে আরেকজন আছে সুদীপ্তা হ্যাঁ, হ্যাঁ, অ্যানিমেশন। তারপরে আরেকজন আছে কি অরুন্ধতী। হ্যাঁ, ছোট মোটো, ছোট কিন্তু মোটো এরা কিন্তু আমাদের কিন্তু ফিডে ভালো আসে। এরা, করে আর কি। এদের অ্যানিমেশন কাইন্ড অফ সেই আমাদের হিন্দির যারা অ্যানিমেশন বানায় ওরা কি, ওদের থেকে অনেকটা ইনফ্লুয়েন্স আছে, বোঝা যায় তাদের হুম আর্ট হুম স্টাইল হুম 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 কিভাবে হুম চলছে, অ্যানিমেশন এসব দেখে হুম আর কি। হুম। কিন্তু তারপরে আরেকজন আছে ওভার রেটেড বাঙালি। হ্যাঁ, ওভাররেটেড বাঙালি, ঠিক ঠিক হুম। ঠিক ঠিক। না, তারপরে আমারও তো ফিডে আসে না, এই হ্যাঁ, কারণে তারপরে গিয়ে দেখতে একজন পাই আর ছবি কি। আঁকা ডুডলনাথ, ডুডলনাথও কিন্তু হ্যাঁ হ্যাঁ বাঙালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে,
ও মাঝে মাঝে অ্যানিমেশন বানায়, কিন্তু ও কিন্তু হিন্দিতে করে। হিন্দিতে বানায় কিন্তু বাঙালি, বাঙালি, ঠিক আছে, জানি বাঙালি। আমি, জানি এইবার বাঙালি হচ্ছে জানি। বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে বাংলা অ্যানিমেশন সিন, যে বাংলায় অ্যানিমেশন সিন এখন নেই, জিরো, হুম ঠিক হুম। আছে, স্পষ্ট কথা। এই শুধু মানে এই কয়েকজন আছে এরা হচ্ছে যারা আর কি। ইনস্টাগ্রামে বানায়, হ্যাঁ, ঠিক আছে, ইনস্টাগ্রামে এরা বানায়। এদের ইনকামের সোর্সটা আমি বলে দিচ্ছি একদম ফিল্টারলেস ভাবে, এরা কিভাবে ইনকাম করে, এরা এক পয়সা ইনকাম করে না ইনস্টাগ্রাম থেকে, হ্যাঁ। ঠিক আছে। এরা যে তুই ভাবিস হয়তো এই যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে, কোথাও টাকা নেই তো, ওদের কাছে টাকা আসে কোথেকে, টাকা তাহলে আসে জানিস, কোথা থেকে? কোথা টাকা আসে ব্যান্ড জানিস, ব্যান্ড ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং প্রত্যেকটা মানে ক্রিয়েটার, প্রত্যেকটা ক্রিয়েটার ফ্রিল্যান্সিং করে, হুম মানে ধর কোনো একটা কোম্পানির হয়ে, যেটা আমিও করছি আর কি, হুম হুম কোনো একটা কোম্পানি কোনো একটা কাজ করে দিচ্ছে, হুম ওর যে ফ্রি সময়টা পড়ে আছে হুম। সেটা খরচা করে ও নিজের কিন্তু ইনস্টাগ্রামে একটা চালাচ্ছে। কথা বলি যে তুই বলছিস আমি হচ্ছে এখন টিউশন পড়াই, হ্যাঁ, এটাতে কি তুই সময় পাস ফ্রিল্যান্সিং করার আর কি? হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে যে আগে যে সময়টা পেতাম আর কি বেশি কাজ নেওয়া, সেটা পারি না, হয়তো মাসে 10টা কাজ নিতাম, এখন একটা কাজ নেই, কিন্তু সেটা ম্যানেজ করে নিতে হবে আর কি, ও এবার কিছু পারে। কিন্তু এই ইনস্টাগ্রামে যারা অ্যানিমেটর আছে তাদের ইনকাম অফ সোর্স কিন্তু ইনস্টাগ্রাম এগুলো না, হুম হুম এটা হচ্ছে ব্র্যান্ডের কোনো কাজ, নিজস্ব কোনো কাজ, তাই না, কমিশন কোনো ওয়ার্ক, কমিশন ওয়ার্ক মানে কেউ ধর কোনো একটা অ্যানিমেশন ভিডিও বানাতে দিল আর কি, হুম 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 তাই না, কোনো একটা মিউজিকের কোনো অ্যানিমেশন ভিডিও বা কোনো একটা কোম্পানির হুম কোনো একটা হুম অ্যানিমেশন ইন্ট্রো গুলো হয়, হুম হুম। টুকরো কোনো গভর্নমেন্টের কোনো কাজ, গভর্নমেন্টে কিন্তু অ্যানিমেশন প্রচুর স্কোপ, হ্যাঁ 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 গভর্নমেন্টের কাজ, হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ। একটা প্রকল্পের আগে কিন্তু অ্যানিমেশন চলে দেখবি, হুম হুম তাই না, হুম ওই কাজগুলো কিন্তু টেন্ডার দিয়ে দেওয়া হয়। হুম। আর কি বললি প্রকল্পে কোনো মানে? একটা প্রকল্প ধর, ধর গভর্নমেন্টের ও কোনো একটা মানে প্রকল্প অ্যাড অ্যাড স্কিম চলছে, হ্যাঁ, অ্যাড সেই চালানো। অ্যাডভার্টাইজমেন্টে অ্যানিমেশন গুলো চলে, হ্যাঁ হ্যাঁ। ওগুলোরও কাজ, আর ওগুলো একটা দুটো টাকা না, ওগুলো ভালো টাকা, হুম ঠিক হুম আছে। হুম তো সেই দিক থেকে এই ইনকাম গুলো চালাচ্ছে আর কি, ওই যেই 4-5 জন আর কি চালাচ্ছে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিটাকে, তাদেরকে মানে স্যালিউট খুব, ঠিক হুম আছে, হুম ওরা হুম চালিয়ে যাক আর কি। হুম। আর কোনোদিন যদি চ্যানেলটা বড় হয় তাদেরকেও নেবো, ওটাই, ওটাই, নেবো আর কি, ইচ্ছা অবশ্যই। আছে। যা হোক, দেখা যাক আর কি হয়। এরপরে যে আমি কোশ্চেনটা করব, সেই কোশ্চেনটার উত্তর তুই আগেই দিয়ে দিয়েছি, যে কেন ইন্ডিয়ান এর অ্যানিমেশন, ইউটিউব না কিন্তু, হ্যাঁ, অ্যানিমেশন অর্থাৎ মুভি অ্যানিমেশন এতটা আন্ডাররেটেড। হ্যাঁ, প্রথম কথা মানুষের একসেপ্টেন্স, যে মানুষ আমাদের ইন্ডিয়ান হচ্ছে ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স, যেটা আমাদের সত্যি আগেই হুম বলে হুম, গেছে, একদম একদম। ঠিক আছে। এবার তাও এখন আমি বলতে পারি যে ইন্ডিয়ান অ্যানিমে মানে অ্যানিমে কালচার যখন ইন্ডিয়াতে, আমি 1 মিনিটে কয়েক সেকেন্ডে ব্রেক নিচ্ছি একটু জল খাওয়ার জন্য, সরি। হুম হুম তো এবার ব্যাপারটা হলো যে হুম। আমাদের ইন্ডিয়ার, আরেকবার আমাকে রিকল করা বিষয়টা কি বলছিলাম না যেন? আমি মানে আর বলছিলাম যে ইন্ডিয়াতে যে হ্যাঁ, অ্যানিমেশন আছে, যেটা মানে মুভি অ্যানিমেশন, ইউটিউব না কিন্তু। মুভি হ্যাঁ, অ্যানিমেশন। সেটা এত আন্ডাররেটেড কেন? হ্যাঁ, এই অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সের জন্য, অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু তা সত্ত্বেও এখন আমি বলবো যে অ্যানিমেশন মুভি সিনটা একটু ভালো, তাও একটু ভালো। আমি কেন বলবো, কারণ মানুষ এখন অ্যানিমে দেখে, যেই জনসংখ্যাটা হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ ইয়েস থেকে ইয়েস, এটা এটা ছয় ভাই, সাত এটা বছর ভাই, আগে এটা ছিল না, এটা ভাই ঠিক বলছিস। আর 6-7 বছর আগে অ্যানিমে দেখা মানে একটা কি, এটা আবার কি, না এরকম মানে একটা কোশ্চেন ছিল। এখন হচ্ছে এমন হয়ে গেছে যে পরীক্ষার এক্সামে জুজুৎসু কাইসেন তাহলে থেকে কোশ্চেন আসছে, জুজুৎসু কাইসেন নারুটো থেকে কোশ্চেন আসছে তাহলে ইন্ডিয়াতে, তাও তাহলে তার মানে এই মানে এটা ট্রানজিশনটা লেভেলে। বুঝতে হবে, যে এইটা কি দেখছিস থেকে এটা তুই দেখিস না, এই যে একটা ট্রানজিশন আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে চলে আসছে, হ্যাঁ। যে হ্যাঁ তুই অ্যানিমে দেখিস না, এই যে বাচ্চাদের মধ্যে এই বিষয়টা আমি দেখছি, খেয়াল করেছি অনেক, হুম হুম মানে হুম এখন অ্যানিমের সঙ্গে এই যে টাচটাই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের হুম হুম দরুনে, হুম সেটার জন্য মানুষ এখন মুভি দেখে, হুম হুম যেরকম হুম। হচ্ছে অ্যানিমেশন মুভি, হলিউডের আমরা প্রচুর হ্যাঁ হ্যাঁ, আগের অবশ্যই থেকেই না, অবশ্যই কত অবশ্যই। ফেমাস মুভি, কার্স, তারপরে টয় স্টোরি, হ্যাঁ হ্যাঁ। তার এই সিরিজগুলো, ডিজনি পিক্সারের যে সিরিজগুলো, আপ, হুম হুম এগুলো তো লেজেন্ডারি মুভি, হুম হুম ঠিক আছে, হুম। এগুলোর সঙ্গে আমরা ছোটবেলা থেকে ওয়াকিবহাল। তারপরে টম এন্ড জেরির কিছু মুভি। টম এন্ড জেরি মুভিগুলো, হ্যাঁ সেগুলো তো সাইড মুভিজ আছেই, অনেক হ্যাঁ প্রচুর হ্যাঁ, মুভি, ওটাই আর কি। ঠিক আছে, এই মুভিগুলো তো আমাদের সঙ্গে পরিচিতি ঘটুক হ্যাঁ না হয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমরা ধরে কি নিয়ে এগুলো দেখবে একটা সার্টেন এজের মানুষ, হুম ঠিক হুম। আছে, বড়রা তো দেখতে যাবে না, না না। বাচ্চারা দেখবে, বাচ্চাদেরকে দেখাতে নিয়ে যাবে, তখন বাবা মারা দেখলো, হুম হুম। এই হচ্ছে অডিয়েন্স। কিন্তু আর আমি এটা মনে করি যে অ্যানিমে যেটা আছে না, সেটা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও সবাই দেখা উচিত। উচিত, কেন? কারণ অ্যানিমে কিন্তু মানে ওরকম ওই যে কার্টুন হয়ে গেল এমন না কিন্তু, ওটার মধ্যে মিস্ট্রি আছে, থ্রিলার আছে, সাসপেন্স সবচেয়ে আছে, বড় ব্যাপার, হরর আছে। ওখানে মোরালিটি আছে, হ্যাঁ, সমাজের নানা কথা ওখানে ইয়েস শেখায়। ইয়েস,
যেমন ইন্ডিয়াতে যে মুভিগুলো হয়, যেটাতে লাইভ অ্যাকশন মুভি, Live যেটা action, হ্যাঁ। সেটাতে সমাজের কিছু না কিছু চিত্র থাকে কিছু আর না কি। কিছু চিত্র থাকে, সেরকম অ্যানিমেতেও মো- সেটা থাকে। এবং বাচ্চারা কিন্তু মোরাল ভ্যালুস থেকে শেখে জানিস। হুম একটা বই যখন বাচ্চারা পড়ে, বাচ্চারা কি দেখে জানিস? লেখা দেখে না, হুম বাচ্চারা আগে দেখে ছবি। হুম হুম ঠিক আছে, হুম এবার ছবি দেখে মানুষ কিন্তু এই ভিজুয়াল যেটা ইম্প্যাক্ট করে, বাচ্চাদের মনে ওটা ইম্প্যাক্ট করে যায়। হুম 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 এবার আমরা যে ছোটবেলায় ড্রাগন বল জি দেখছি, পোকেমন দেখছি, ওখানে এক একটা এপিসোড এত সুন্দর করে সাজানো, সেখান থেকে আমরা ফ্রেন্ডশিপ, হুম। আমরা বন্ধুত্ব, লয়্যালটি, হ্যাঁ হ্যাঁ কি করে মানুষের সঙ্গে গেস্টার হুম বজায় রাখতে হয়, হুম ভদ্রতা, হুম এই সব কিছু যেন আমরা অজান্তেই আমাদের মনের মধ্যে ঢুকে গেছে। হুম 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 এটা কিন্তু কিছুটা হলেও ক্রেডিট আমরা ওই ধরনের কার্টুন অ্যানিমে গুলোকে দেবো। হুম 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 ঠিক আছে, এখন আমি এখানে একটা সিন বলবো যে এখনের ইন্ডিয়ান অ্যানিমেশন বলতে যেগুলো টিভিতে দেখানো হয়, সেগুলোতে এই মোরাল ভ্যালুস গুলো জিরো আছে। হুম হুম। কিন্তু আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে কার্টুন ছিল, হুম। নাম হচ্ছে ক্রিস 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 পার্টি বাল্টি বয়, বয়। এটা কিন্তু বেশ ওই ছিল। অ্যানিমেটা, ওই ওই অ্যানিমে বলছি, সরি, ওই অ্যানিমেশনটা ছিলই হচ্ছে মোরাল ভ্যালুস এর উপরে, সমাজে একদম আমি একদম কি কি একদম। জিনিস শিখবো, কি কি জিনিস শিখবো না, হুম হুম ভালো খারাপ দিক, ওইটার হুম উপরে বেস হুম করেই ছিল। হুম এই একদম। অ্যানিমেশন ওটা গুলোকে আমি একদম মানে কি বলবো, দারুণ বেস্ট বেস্ট, বেস্ট। ওটা ওটা মানে এই ওটা মানে নতুন লিটারালি। মানে আর 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 সব থেকে বড়, সরি তোকে কাটলাম, বল বল বল। আর সব থেকে বড় ব্যাপার হলো ওটা ছিল ইন্ডিয়ান ফোক আর্টের উপর। এটা folk art, ভাই দারুণ আরো ভাই দারুণ। একটা এটা নিয়ে লেভেল। রিসার্চ, এই অ্যানিমেশন নিয়ে লিটারালি রিসার্চ করা উচিত, এবং এখনো দেখানো উচিত, বাচ্চা হুম জানি না এখনো অবশ্যই। হয় কিনা। না না, হয় তো না, মানে এখন কি বলবো, একটা হচ্ছে মানে আসার কথা ছিল কি, ভারত কি জানি, আমি নামটা আমার মনে পড়ছে না, কিন্তু সেটা এসেও আসলো না। এখনের যে কার্টুন গুলো, সেগুলোতে না আছে মোরাল ভ্যালুস, না আছে জিরো কোনো সমাজের শিক্ষা। ওটাই 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 হ্যাঁ, এখানে জানি এখন না কিসব হচ্ছে কার্টুন হচ্ছে, কি কি সব মানে একটা ছেলে সাইকেল চালিয়ে সব উড়ে টুড়ে যাচ্ছে, কিসব করছে। ওটাই ওটাই। আমি মানে এখানে পডকাস্টে আছি বলে আমি মুখ দিয়ে বাজে কথা উচ্চারণ করতে পারবো না, যেমন মোটু পাতলু দেখতাম ঠিকই, কিন্তু ওই সিঙ্গারা খেলো শক্তি, এটা হ্যাঁ, কি মোটু মোটু পেতে কোনো লজিক নেই, ওখান থেকে শেখার কিচ্ছু নেই। কিচ্ছু ঠিক আছে, নেই। ওখান থেকে শেখার একটাই আছে, বডি শেমিং, কি করে একটা পাতলা লোককে পাতলু বলতে হয়, কি করে একটা মোটা লোককে মোটু বলতে হয়, র্যান্ডম, ওটাই ওটাই সেগুলোর থেকে যত ধরনের খারাপ খারাপ বিষয়গুলো ওখান থেকে শেখা হয়। ওটাই ঠিক আছে, ওবার মানে ছোটা ভীম, হুম ছোটা ভীম, ইয়ে মানে ওটাকে সবাই ভালো মনে করলো, ছোটা ভীম খুব বাজে, হুম। একটা কালো কালো ছেলে, ওর নাম দিয়ে দেবে কালিয়া। হ্যাঁ ওটাই তো রেসিজম। ঠিক মানে আছে, রেসিজম কতটা খারাপ, আমি একটু অ্যানিমেশন থেকে টপিক থেকে হ্যাঁ সরছি, যে ফুটবলে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর্জেন্টিনার একটা কোন প্লেয়ার ভিনিকে, আরে এই তো বেনফিকা আর হচ্ছে রিয়াল মাদ্রিদ যে হুম হুম রিসেন্ট হুম, ম্যাচটা হলো, হ্যাঁ হ্যাঁ ভিনেগা মাঙ্কি বললো। হ্যাঁ মাঙ্কি, এই ওয়ার্ডটা বললো, মানে রেসিজম করলো আর কি। হ্যাঁ, রেসিজম সবখানে, কিন্তু এই জিনিসগুলো যে করতে হয় না, এটা বাচ্চারা শিখবে কোত্থেকে? ওটাই আর কি। বাচ্চারা বই থেকে শিখবে, হ্যাঁ বাচ্চারা শিখবে হচ্ছে স্কুল থেকে। হ্যাঁ ইভেন এই কার্টুনের, হুম সোশ্যাল মিডিয়া, হুম। এগুলোর দায়িত্ব কি বাচ্চাদের শেখানো, বা বাচ্চাদের শিখানো, আর বাচ্চারা তো যেহেতু কার্টুনই দেখে না, কার্টুনই দেখা। সো ওখান থেকেই শিখবে বাচ্চা। ওটাই এবার ওটাই। ওখানেই যদি কালোকে কালিয়া, মোটাকে মোটা, হ্যাঁ, পাতলাকে এই পাতলা। নামগুলো, ভ্যালু গুলো সেট করে দিচ্ছি, হুম আর হুম রাজার মেয়ে সেখানে বেশি ইয়ে পাচ্ছে, বা জায়গা পাচ্ছে সমাজে, আর গ্রামের একটা মেয়ে নর্মাল চুটকি, সে কম জায়গা পাচ্ছে। এই যে সোশ্যাল ভ্যালু গুলা বাড়ানো কমানো হচ্ছে মানুষের সামনে, এই তো বড় লোক, আরে এ তো গরিব, এ তো না, নর্মাল। এটা মানে রিয়ালিটি কিছু না, এটা রিয়েলিটি, কিন্তু এখানে ভেদাভেদ দেখানো হচ্ছে প্রথম হুম কথা। হুম ঠিক আছে, বাচ্চারা কিন্তু ওটা বুঝবে না। ঠিক আছে, প্রথম কথা এটা। তো এই বিষয়গুলোকে দেখা উচিত, মানে যারা আর কি কার্টুন দেখে। ঠিক আছে, বাচ্চারা দেখবে, বাচ্চারা তো অত কিছু বুঝবে না, হুম হুম। কিন্তু আমার উদ্দেশ্য এইটা না যে তুমি এটা দেখাইতে পারবে না, না না। এই বিষয়গুলো তুমি দেখাতে পারো। আমার উদ্দেশ্য এটা, তুমি এটা দেখাচ্ছ যখন, তোমার হুম উপর হুম কিছুটা দায়িত্ব থাকে, যে তুমি কিছু ভালো জিনিসও ওখানে অ্যাড করবে, যারা বাচ্চারা এই জিনিসগুলো শিখবে। হুম হুম তাই না? এটা তোমার অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে দায়িত্ব, হুম হুম। তুমি যাই বানাবে, এটা হচ্ছে ব্যাপার। আর যাই হোক, অ্যানিমেশনের ডিপো তো জাপান, কেন জাপানেই কেন? জাপানে জাপানে ক্রিয়েশন, অ্যানিমে অ্যানিমে বিষয়টা ক্রিয়েশন জাপানে। এখন এটা কি করা আছে মানে, ওখানে অ্যানিমেটা মানে নর্মাল কোনো কোনো অ্যানিমেশন দেখা হচ্ছে এরকম কিছু না, ওখানে ডে টু ডে লাইফ, মানুষ ছোট থেকে বড় হয় অ্যানিমের সঙ্গে, মানুষ চলতে ফিরতে যেখানে সেখানে হুম অ্যানিমে হুম। আছে, না, তাই না? এটা এটা আমি তোর সাথে মানে, তুই আমাকে
বলেছিলি যে ওখানে বাসে ট্রামে বাস এটা আমি সবখানে অ্যানিমে। সবখানে অ্যানিমে, মানে এটা 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 তখন আমি তোর কথায় বিশ্বাস করি যে এটা হতে পারে। তারপরে যখন থেকে আমি মানে দেখা স্টার্ট করলাম, যে মানে আমি তো শুরুর আগেই বললাম যে আমার জাপানের সম্পর্কে একটু বেশি অবসেশন আছে। সো আমি রিলের মধ্যেও দেখেছি বাসে ট্রামে ট্রেনে একদম সব একদম। জায়গায়, মানে একটা হচ্ছে জায়গা আছে কাসুকাবে, সেখানে যখন ঢুকছে ট্রেনটা তখন হচ্ছে সিংসেং এর যে থিম সং, যে হ্যাঁ মানে মানে যেটা হচ্ছে জাপানিজে, সেটা হ্যাঁ, হচ্ছে সেটা বাচ্চা। ইয়েস তো ইয়েস। এইটাই হচ্ছে বিষয় যে জাপানের সঙ্গে অ্যানিমে আর কি, সেখান থেকে দেখ এটা তো স্বাভাবিক, কমন অ্যান্সার, যে যেখানে কোনো একটা জিনিসের সৃষ্টি সেখানে সেই জিনিসটা বেশি হুম হুম প্রাচুর্য হুম হুম থাকবে। হুম, ওটাই ওটাই। তো সেটাই একটা বিষয়। ওটাই আর কি ব্যাপারটা হলো। আর সৃষ্টি তো এখন হয়নি, সৃষ্টি হয়েছে বহু বহু আগে, মানে 1920s-এ। হ্যাঁ, আমি এখনো আছে, গুগলে গেলে সেই দেখতে সময় আর কি। পাওয়া যাবে উইকিপিডিয়া, সেটা হচ্ছে ফার্স্ট ছিল আর কি। হুম, আর 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 আরো অনেক সৃষ্টি হয়েছে কিন্তু সেটা লস্ট ফুটেজ, লস্ট মিডিয়া হয়ে গেছে। একদম ঠিক। যা হোক, তো এখন রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুম খুব আর কি বারবারন্ত চলছে আর হুম। কি। সো এটা কি অ্যানিমেটারদের জবটাকে না কি না, রিপ্লেস করবে অ্যানিমেটারকে? একদমই রিপ্লেস করতে পারবে না আপাতত, কিছু বছরের জন্য। এখন জানি না ফিউচারে কি হবে। এবার না মানে এতটা হচ্ছে তো আর কি। হ্যাঁ, এতটা হচ্ছে ঠিকই, তো ঠিকই হচ্ছে, কিন্তু অ্যানিমেটারের আর কি ব্যাপারটা একটু প্রবলেম হবে কিনা। প্রবলেম হবে না, বরঞ্চ সুবিধাই হবে আমি মনে করি। কারণ একটা অ্যানিমেটরকে আগে যেটা 15 ঘন্টা 16 ঘন্টা ধরে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ভাবতে হতো, চিন্তা করে যে কি হতে হবে না হবে, সেটা রিসার্চ করতে হতো না 10 খানা। কেয়ার কেয়ার কিন্তু মানে আমি এটা দেখেছি আর কি, মানে সরি দেখিনি, শুনেছি যে ওই অ্যামেজিং স্পাইডারম্যানের যে অ্যানিমেশন যে আছে, সেটা যে ইন্ট্রোটা সেটা কিন্তু টোটালটাই এআই করেছে। সো হুম। তুই কি ভাবিস মানে এগুলা বিষয়ে যে কি কিছু তো একটা হবেই মানে। দেখ এইটা সত্যি কথা যে মানুষের কাজ কমা মানেই মানুষের ওই যারা আর কি এই রিলেটেড চাকরি বাকরি করতো আর কি, হুম যারা আর্টিস্ট, যারা ব্যাকগ্রাউন্ড বানায়, হুম এগুলো তো ওদের চাকরি না, এগুলো তো কাজ ওদের। সেই কাজের একটু তো ঘাটতি হবে, হিউম্যান লেবারে একটু তো কাজ কমে যাবে, সেটা মানুষকে ভুগতে হবে, কিচ্ছু করার নেই, তাকে আলাদা কোনো সোর্স দেখতেই হবে কোনো কাজ করার। কিন্তু এটা ঠিক যে এই এআই আসার পরে আর কি অনেকটা ওয়ার্ক স্পেস, যেরকম আগে ধর একটা অ্যানিমে স্টুডিও একটা সিরিজ শেষ করতে 7 মাস 8 মাস সময় লাগতো, হুম সেই হুম সিরিজটা ও এখন উইথ দ্য হেল্প অফ এআই মোটামুটি 3 সাড়ে 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারছে। হুম আমরা কিন্তু একটা সিজনের পরে প্রতি সেকেন্ড সিজন কিন্তু 3 4 মাসের গ্যাপে পেয়ে যাই। আগে এটা সম্ভব ছিল না, আগে আমাদেরকে একটা লং ওয়েট করতে হতো প্রত্যেকটা ইয়ের জন্য। কিন্তু জাপানে এখন এআই যতই হয়ে যাক, মানুষ এখনো ট্র্যাডিশনাল ওয়েতেই আবদ্ধ, ঠিক আছে? এই এখনো ট্র্যাডিশনাল ভাবেই ওরা অ্যানিমেশন বানাচ্ছে, এখনো ট্র্যাডিশনাল ভাবেই ছবি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু যদি হেল্প লাগে, যে এখন আর্টিস্টটাকে কি করতো বা এবং আমি তোকে একদম প্রপার ফ্যাক্ট বলি, হ্যাঁ, ইউটিউবে দেখতে পাবি হয়তো যে মাঙ্গাকা যারা থাকতো, যারা মাঙ্গা বানায়, হুম তারা হুম হুম নিজের রিয়েল লাইফে ঘুরতে বেরোতো, বেরিয়ে গিয়ে না ওদের একটা ছোট ডিজিটাল ক্যামেরা থাকতো, হুম সেই হুম হুম ক্যামেরাতে করে সেই এই লোকাল এরিয়াস মানুষজন হুম কিভাবে হুম থাকছে, কিভাবে হাসছে, কথা বলছে, সেগুলো ছবি তুলতো, ওগুলো ছবি রিসার্চ তুলতে করতো, হুম। এবং সেগুলোকে নিয়ে কিন্তু ছবিগুলো আঁকতো। না এটা তো আর অবশ্যই, যার যখন মানে অ্যানিমে দেখি তখন মানে কতটা সব রিয়ালিস্টিক রিয়েল লাগে। লোকেশন, এবং রিয়েলিস্টিক, সব রিয়েল লোকেশন, সব এক্সিস্ট রিয়াল করে। লোকেশন ইওর এক্সিস্ট। নেমের প্রত্যেকটা লোকেশন, এবং ইভেন অবশ্যই ওই অবশ্যই। বাড়িটাও এক্সিস্ট করে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো ও এগুলো মানে বাড়িটাতে কে থাকে, এটা কি দেখেছিস আর কি? ওটা তো জানি না কে থাকে আর কি, কেউ না কেউ থাকে কেউ আর না কেউ কি। হয়তো থাকে, কিন্তু হ্যাঁ মানে, কিন্তু এই আসার পরে ধর একটা আর্টিস্টকে সার্চ করতে হচ্ছে না ছবিগুলো, ও বলছে যে আমাকে টোকিও শহরের 6টা জায়গার ছবি দাও, হুম ও কিন্তু দিয়ে দিবে। হ্যাঁ, এইখানে একটা অসুবিধা থাকতে, আমি বললাম যে এই কোনোদিনও হিউম্যান ব্রেনকে নিতে পারবে না। এবার আমি একটা জানলার সামনে দাঁড়িয়ে আছি, জানলাটাকে আমি যেভাবে দেখবো বা দেখতে চাইবো, একটা এআই ওইভাবে দেখতে পারবে না। এআই হচ্ছে বেসিক প্রোগ্রামিং, কিছু প্রম্পট, ওই প্রম্পট অনুযায়ী চলবে। কিন্তু একটা হিউম্যান ব্রেন যেটা দেখবে না, সেই দৃষ্টিভঙ্গিটা কোনোদিনও এআই আনতে পারবে না। সেটা আজ থেকে হয়তো 20 বছর পরে হিউম্যান ব্রেন যেভাবে ভাবে, এআই ওইভাবে ভাববে, সেটা একটা আলাদা কন্টেক্সট। কিন্তু আপাতত অ্যানিমের উপরে, অ্যানিমে ইন্ডাস্ট্রির উপর এআই এর কোনো বাজে এফেক্ট তো পড়বে না আশা করি। এই যে মাঙ্গা আর্টিস্ট হুম। যারা মানে মাঙ্গা আঁকে, তারা কি স্টাইল ব্যবহার করে, মানে কি তারা তো মাঙ্গা আর্টিস্টরা এখন কি ইদানিং স্টাইলে আঁকে? ইদানিং 5 6 বছরে মাঙ্গা আর্টিস্টরা
নতুন একটা মানে দুভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল, আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্লাস মডার্ন। কিভাবে হচ্ছে, যারা একদম ট্র্যাডিশনাল ওরা কিন্তু এখনো পেন আর তুলি ব্যবহার করে, তুলি, হ্যাঁ। ঠিক আছে, এখনো স্টিল। যারা হুম। খুব ট্র্যাডিশনাল, যাদের বয়স এখন প্রায় 45 প্লাস, যারা 50, ওইটাই আর কি, ওই যেমন হচ্ছে গিবলি আর্টিস্ট হ্যাঁ, হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি। এইবার যারা হচ্ছে মডার্ন মাঙ্গাকা, ওরা হচ্ছে ডিজিটাল ড্রয়িং প্যাডের ইউজ করে। ওদের ডিজিটাল ড্রয়িং। আর এটাতে কি বলতে অ্যাকুরেসি অনেক বেশি। মানে ধর একটা পেন বা একটা তুলি দিয়ে ধর একটা পেজে কোনো একটা মিস্টেক হয়ে গেল, ওই পেজটা প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। একটা খাটনি করে আবার শুরু থেকে একটু ড্রয়িং করতে হবে, আবার প্যানেলিং করতে হবে, একটা পুরা লেয়ার যেটা পুরোটা আবার শুরু থেকে করতে হবে। ডিজিটাল ড্রয়িং এ আবার খাটনি ভুল হয়ে গেল, আমি আন্ডু করে দিচ্ছি, হুম মুছে হুম। দিচ্ছি, একটা ভুল লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, নতুন করে। তাহলে তো অনেক সুবিধা হয়ে যাবে। তোর টেকনোলজিকে মত মানুষ অ্যাডাপ্ট করতে হবে। তোর মতে মানে কোনটা বেশি ভালো, যেটা হচ্ছে পুরনো মানে হচ্ছে ট্রেডিশনাল যেটা, নাকি যেটা হচ্ছে নতুন মানে মডার্ন যেটা আর আমি কি? মনে করি একটা মিক্স, ঠিক আছে, দুটোই করা উচিত আমার মনে হয়। দুটোই করা উচিত দুটোই করা মানে উচিত। আমার মতে আমি আমি বলতে চাইছি যে কোন স্টাইলটা, মডার্ন না ট্রেডিশনাল? এবার ব্যাপারটা হলো যে যখন আমরা ডিজিটালি কোনো কিছু মাঙ্গাকা পড়ি, হুম ঠিক আছে, হুম তখন আমাদের কাছে দুটোর কোনো ডিফারেন্স আসে না। হুম 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 কিন্তু আমরা যখন হাতে নিয়ে কোনো একটা বই পড়বো, হুম হুম সেখানে আমরা ডিফারেন্সটা ফিল করতে পারি যে কোনটা পেনে লেখা ডিজিটাল টাইপ, তো বোঝা যাবেই ডিফারেন্স। হুম কোনটা পেনে আঁকানো আর কোন দাগ দেওয়া, কোনটা ওই পেনের যে কালির একটা বিষয় থাকে, আমরা হুম। ওই বিষয়গুলো বোঝা যায়, দেখা যায়। হ্যাঁ, কিন্তু এটা আর যদি পড়তে হয় তাহলে, পড়তে হয় তাহলে আর কি আর কি আমাদের জাপানে সশরীরে যেতে হবে। যেতে হবে না। মাঙ্গা তো সারা ভারতবর্ষ বলছে কি, সারা পৃথিবীতেই সবখানে অ্যাভেলেবেল আছে। না মানে ব্যাপারটা হলো যে ওখান থেকে তো কপি হয়ে আসে না। হ্যাঁ, যে আমি একটা ফ্যাক্ট দিব তোকে, এটা হচ্ছে তুই জানিস না, এটা অনেকেই জানে না আর কি, যে জাপানে মাঙ্গার দাম অনেক কম। একটা বিষয় প্রচুর কম, মানে আমাদের ইন্ডিয়ান রুপি 20 টাকা দিয়ে আমি একটা মাঙ্গা কিনতে পারবো কি জাপানে। বলিস? তাহলে তাহলে তো 20 টাকা মানে 40-45 ইয়েন হবে। হ্যাঁ, কি বলিস, এত কম? হ্যাঁ, এবার বলছি এরকম বিষয়টা। মানে সুশির থেকেও জাপানে কম বলতে গেলে। মাঙ্গা পড়া হচ্ছে, একটা গরিব বাচ্চা জাপানে মাঙ্গা পড়ে। হুম হুম কিভাবে পড়ে? কারণ এতই সস্তা। মানে আমাদের ভারতবর্ষ কি, তুই ওয়ার্ল্ডে কোনো দেশে আর কি এত সস্তায় মাঙ্গা করতে পারবে না। এবার জাপানে কিভাবে পড়ে আমি বলি। জাপানের মাঙ্গা পেপারটা যে হয়, আর হ্যাঁ আমাদের কাছে এক্সপোর্ট করে যে মাঙ্গাটা আসে, হ্যাঁ কোম্পানি আমাদের আসে, কোম্পানির থেকে হ্যাঁ এক্সপোর্ট যে মাঙ্গাটা আসে, হ্যাঁ ওটা থেকে পলিশড, অনেক দামি পেপারে আসে। হুম হুম পেপারটা খুব সুন্দর দেখতে, সাদা, ওটা একটা ফিল আছে। হুম। জাপানে যে পেপারটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দেখবি শুক্তার আনন্দ মেলার যে একটা পাতলা ফিলফিলে পেপার, হ্যাঁ, ওখানেই মাঙ্গা বানানো হয়। কেন? এটা রিজন, কারণ ওটা যেন সবাই পড়তে পারে, একটা মাস সহজলভ্য অডিয়েন্স পড়তে সহজলভ্য। পারে। আর হচ্ছে আমি একটা ভিডিও আর কি দেখেছিলাম, বিচ বয়েস টুবে। হ্যাঁ, ও একটা হোটেলে গিয়েছিল, হ্যাঁ, ওখানে অ্যাভেলেবেল মাঙ্গা, পড়ে যে আছে, যে কেউ আসছে। ম্যাগাজিনের মতো পড়ে আছে। হ্যাঁ, তো যে কেউ ওই আসছে পড়ছে। ওদের যে পেপারটা ইউজ হয় ওটা হচ্ছে রিসাইকেল ফ্রিতে দাও আর কি। রিসাইকেল পেপার। হুম মানে যেই পেপারগুলো আমরা ফেলে দিই, নিউজ পেপার ওগুলোকে রিসাইকেল করে বানানো হয়। ওই জন্য পেপারের কোয়ালিটি খারাপ হয় নিশ্চয়ই। কিন্তু যেটা বেশিরভাগ বলতে গেলে জাপানে, তুই যদি মোটামুটি 10,000 টাকা নিয়ে যাস, হুম। তাহলে তোর 4 আলমারি মাঙ্গা আসবে, তাই 4টা নাকি? আলমারি ভর্তি। হুম। ঠিক আছে, যেটা তুই আমাদের ভারতবর্ষে যদি কিনতে চাস, তো মিনিমাম করে 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হবে। মানে ওখানে আর কি মাঙ্গার দাম কম আর কি। অনেক কম, সবাই হ্যাঁ, পড়তে পারে। ওখানে আরেকটা জিনিসের দামও কম, সেটা হলো ভেন্ডিং মেশিনে যেগুলা থাকে, হ্যাঁ, ওগুলোও কম, ওগুলোও কম। ওগুলো কম। ওগুলো হচ্ছে আর কত জানি 10 ইয়েন। হ্যাঁ, আর হচ্ছে সবখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ, ভেন্ডিং আর মেশিন। ওখানে তো জাপান মানে ভেন্ডিং মানে মেশিন আমরা যারা মাঙ্গা আছে কিনে আর কি। পড়ি আর কি, আমরা আদৌ রিয়েল মাঙ্গা পড়ি না। না না। আমরা একটা কোম্পানির থেকে তৈরি করা অন্যরকম বাইরের দেশের জন্য পলিশ একটা মাঙ্গা পড়ি, যেটা একদমই রিয়েল না। না না। মানে আমি যদি ওই কোনো একটা চেইনসো মানে একটা মাঙ্গা নিয়ে যদি অথরের কাছে নিয়ে যাই, এই দেখো তোমার মাঙ্গাটা আমি কিনলাম, ও বলবে এটা এটা আমি কবে বানালাম। না, ব্যাপারটা হলো ডাবিংও তো হয় না ব্যাপারটা। হুম, আমরা তো আর জাপানিজ ভাষা আর বুঝবো না হুম। ব্যাপারটা। সো এখন আর আমরা লাস্ট একটা কোশ্চেনে চলে যাচ্ছি। জানি না এই কোশ্চেনটা মানে এই সিরিজটা এখনো এলো না, মানে আমার এত খারাপ লাগে না এই এই সিরিজটার জন্য, খুব মানে ওয়েট করে আছি।
স্টুডিও দুর্গা কি করছে আমি জানি না, যা হোক আমি ওকে কোশ্চেন করে লাভ নেই, তাও আমি করছি যে কর্মা চাকরা কি আর রিলিজ হবে? কার্মা চাকরা রিলিজ হওয়াটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, পশ্চিমবঙ্গের উন্নয়নের মতো, যে এটা একটা বড় প্রশ্ন যে আদৌ এটা হবে কিনা। ঠিক আছে, এখানে পলিটিক্যাল কেউ কোনো দিক নেবে না। সেটা হচ্ছে কার্মা চাকরা একটা খুবই ভালো একটা স্টার্ট ছিল আমাদের, একদম যেটা একদম, হচ্ছে মানে আমাদের সেই ছিল। বাংলা অ্যানিমে ইন্ডাস্ট্রিকে একদম বুস্ট নিয়ে যেতে পারতো। কিন্তু সবচেয়ে বড় মাফিয়া যারা বসে আছে, আমি একদম বলছি, সেটা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম মাফিয়া, হ্যাঁ। না অ্যামাজন প্রাইম, আমাদের বাংলার কথা বলবো না, ওটিটি হইচই। কারণ হইচইয়ের বক্তব্য ছিল যে আমরা তো কার্টুন ফার্টুন কিছু এখানে পোস্ট করি না, আমরা তো ওয়েব সিরিজ এবং মুভিজ করি, এখানে আমি অ্যানিমেশন গল্প আমি কিভাবে দিব। না হইচই না অ্যামাজন প্রাইম, কোনো ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো থাকে সবাই রিজেক্ট করেছিল কারমা চাকরাকে। এত ভালো একটা পোটেনশিয়াল ছিল, ফার্স্ট এপিসোডটা দেখার পরে কেউই বলতে পারবে না যে এই অ্যানিমেশন এই অ্যানিমেটা চলতো না আর কি। ঠিক আছে, না না, বেস্ট বেস্ট আবার অ্যানিমেশনটা বেস্ট কারমা ছিল। চাকরার এত সুন্দর ভয়েস ডাবিং আর এত ফেমাস ফেমাস আর্টিস্টরা এখানে ভয়েস ডাব হুম করা, হুম হুম। তাদের পক্ষেও একটা ডিসরেসপেক্ট এটা, যে হুম। একটা কাজ সেটা পাবলিশ হতে পারলো না আর কি। সেটাই, এটা চাইলেই করা যেত। কারমা চাকরাকে এমন কিছু না, যদি স্টুডিওকে যদি এত বড় বড় মানে ধনী ব্যক্তিরা আছে আমাদের পশ্চিমবঙ্গে, বা এত ক্রিয়েটাররা আছে, ঠিক আছে, বা আমাদের কমিউনিটি কতটা দুর্বল, অ্যানিমে কমিউনিটি, বাংলার ফ্যান্সরা চাইলেই একটা কিছু জোগাড় করে, একটা কিছু ফান্ড রেজ করে কিন্তু কারমা চাকরাকে আমরা অ্যাটলিস্ট ইউটিউবেও রিলিজ করাতে পারতাম, পেইড মেম্বারশিপ দিয়ে। হুম যে হুম 60 টাকা, 70 টাকা, 100 টাকা দাও, তাহলে তুমি এটা দেখতে পারো, আমরা দিয়ে দিতাম। হুম হুম, আমরা যদি অবশ্যই সাপোর্ট করা হতো আমরা দিয়ে দিতাম, কোনো অসুবিধা অবশ্যই নেই। অবশ্যই। সেই হিসাব করে দিতে, কিন্তু স্টুডিওকে আমরা নিজেরাই যখন সাপোর্ট করি নাই, যেখানে আমাদের অ্যানিমে কমিউনিটি বাংলায় এত বড়, আমি হুম। বলবো কত বড়, আমাদের বাংলা অ্যানিমে একটা গ্রুপ ছিল ফেসবুকে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অ্যানিমে কমিউনিটি ছিল 70,000 লোক পশ্চিমবঙ্গ ইস, থেকে। সেখান মানে থেকে যদি এগুলা এগুলো শুনেও খারাপ সেখান লাগে থেকে আর যদি কি, কুড়ি যে হাজার কেউ লোকও সাপোর্ট করলো কুড়ি না। হাজার লোকও যদি ওদেরকে সাপোর্ট করতো, হুম হুম তাহলেই হুম হয়তো হুম। অ্যানিমেটা আজকে চলতো এবং বাংলা অ্যানিমেকে সবাই চিনতে পারতো বাইরের দেশে। আরে শুধু বাংলা কেন বলছি, ইন্ডিয়ান ইন্ডিয়া অ্যানিমেশনটা আন্ডাররেটেড থাকতো না। বুস্ট পেতো আর কি, এত আর বানাতে মানে পারতো। তোর এটা যদি সাকসেস হতো তাহলে আরো লোকে সাহস হ্যাঁ, করতো। এমন একটা অ্যানিমে যেখানে এআই কোনো ব্যবহারই নেই, তখন তো এআই হিসেবে প্রচলিতই হয়নি, যেখানে না। তখন চ্যাট জিপিটি আসে নাই তখন। হুম হুম হুম। একদম ট্র্যাডিশনাল ওয়েতে সুন্দরভাবে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে এত কষ্ট করে একটা অ্যানিমে রিলিজ হতো না। এটা এই জন্যই আমি মানে যখন এই প্রশ্নটা আসে যে বাংলা অ্যানিমে সিন কি, তখন সবার প্রথমেই চোখে ভাসে একটা কারমা চাকরার মতো একটা পোটেনশিয়াল অ্যানিমে ডুবে যাওয়া, তারপরে অ্যানিমে সিনটা নিয়ে কোনো বক্তব্য রাখতেই আর কি মানুষের হয়তো সেই না, জায়গাটা এসে পড়বে। এখনো অ্যানিমেশন আসছে, আমি বলছি না, কিন্তু এটা নিয়ে না, এটা যে ওই যে যখন বলো না আপনি বিশ্বাস করেন, ওই বাংলাটা শুনে না ছিটকে গেছিলাম, জাস্ট ওটাই ওটাই ছিটকে গেছিলাম কারমা মানে। চাকরা, আশা করি কোনো না কোনো একটা সময়, কোনো না কোনো একটা কারণে যদি কারমা চাকরার অথারটা মনে করে যে বাকি এপিসোড গুলো কোনো হয়তো বানানো আছে বা রিলিজ করে দিই আর কি, কি আর হবে, তাহলে তো আমাদের জন্যই আর কি অনেক বড়, আমাদের জন্য হলো, আরে করুক অনেক স্টুডিও বড় দুর্গা ব্যাপার জ্বর আছে। যদি আর কি করে, যা হোক। এটা এটা তো এখন কোশ্চেনের পর্ব শেষ, এখন আমরা চলে যাব র্যাপিড ফায়ার একদম একদম। রাউন্ডে আর কি। তো মাঙ্গা অর অ্যানিমে, মাঙ্গা। ইংলিশ অ্যানিমেশন অর জাপানিজ অ্যানিমেশন অর্থাৎ অ্যানিমে, জাপানিজ অ্যানিমে। জাপানিজ অ্যানিমে আর কি। অ্যাডাল্ট অ্যানিমে এন্ড নন অ্যাডাল্ট অ্যানিমে। নন অ্যানিমে অ্যাডাল্টটা পছন্দ করিস না? পছন্দ করি না এরকম না, ওখানেও একটা আর্টিস্টিক ওয়েতে যদি দেখি ওটা দারুণ, হুম হুম। তাই না? না, আমি কিন্তু অ্যাডাল্ট অ্যানিমে মিনস হেন্টাইয়ের কথা বলছি না না। আমি বুঝছি যে সোজো, হ্যাঁ, এরকম বুঝতে পারছি। এবার বিষয়টা হলো যে হ্যাঁ, নন, আমি নন রিয়েলিটি বেশি দেখি আর কি। আর যারা জানো হেন্তাই কি কমেন্ট করো। আর মোবাইল সফটওয়্যার আর পিসি সফটওয়্যার অ্যানিমের ক্ষেত্রে। পিসি সফটওয়্যার অবভিয়াসলি। ইন ইন্ডিয়ান ইউটিউব অ্যানিমেশন কমিউনিটি অর ফরেন অ্যানিমেশন ইউটিউব কমিউনিটি? ফরেন অ্যানিমেশন ইউটিউব কমিউনিটি। কেন ইন্ডিয়ান, কেন না? ইন্ডিয়ানকে বলবো না, কারণ ইন্ডিয়ান এখন 2-3 জন ছাড়া আর কি কোনোভাবে কমিউনিটিকে ধরে রাখে নেই, যারা আর কি তাও এরা বিজনেস অ্যাঙ্গেলেই আছে, যারা নটিও টাইপ, এরা নেটফ্লিক্সের সঙ্গে কোলাপ করার পরে নিজের চ্যানেলে কিন্তু কমই আর কি বিষয়গুলো চলছে আর কি অনেক। আর ইন্ডিয়ানকে ধরবো না কারণ হচ্ছে এই প্রচুর অ্যানিমেটার চলেও গেল, কুইট করলো, হুম হুম। তাই না? প্রচুর অ্যানিমেটার কুইট করলো, আগের মতো আর ভিডিও দেয় না, কিচ্ছু দেয় না।
আর কে তাদের কে রিচও কে আর কে কুইট করলো? দেখতাম আমি, যেরকম আমার নামগুলো সেরকম মনে পড়ছে না, সবগুলোকে দেখতাম আর কি। আহ, কিছু কিছু অ্যানিমেটর ছিল, চিনু বলে একটা, চিনু ডাক বলে একজন অ্যানিমেটর ছিল ভালো। এটা কি তারপরে বেঙ্গলি না হিন্দি, হিন্দি? হিন্দিতে প্রচুর অ্যানিমেটর ছিল, তা অ্যানিমেটর ভাই বলে একজন ছিল, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, আর অ্যানিমেটর ভাই এখন ভিডিও দিচ্ছে না, দিচ্ছে ম্যাঙ্গো না, বয় ভিডিও ম্যাঙ্গো দিচ্ছে। বয় ভিডিও দিচ্ছে না। তারপরে এইসব জিনিস দেখে আর কি ইন্ডিয়ান অ্যানিমেশন সিনকে একদম আর সাপোর্ট করার কোনো রিজনই মনে হয় না, কারণ এরা যেই দুই তিনজন আছে এরা চাই পারতো নটিও টাইপের মতো অ্যানিমেটররা, এরা এরা হচ্ছে পারতো বাকিদের পুশ করতে, তাদেরকে হেল্প করতে, তাদেরকে কোনোভাবে প্রমোশন করতে, যে তোরাও কর ভাই, তোরাও করতে পারবি আমাদের মতো। হুম। কিন্তু এরা নিজেরাই এখন বিজনেস গেমে চলে গেছে। এখন একটা সিরিজ আসবে, সিরিজের একটা অ্যানিমেশন বানিয়ে দিচ্ছে, নেটফ্লিক্স ইউটিউব চ্যানেল থেকে যাচ্ছে, যে অ্যানিমেটর যে ছিল সে টাকা পাচ্ছে, 10 লাখ 20 লাখ টাকা মানে পাচ্ছে। আমি এটা বুঝলাম না, কি বললি ব্যাপারটা? মানে হচ্ছে এখন তো সব মানে নিজেদের চ্যানেল বাদে নিজেদের চ্যানেলের উপর ফ্রিল্যান্স কাজ করে, টাইপের কাজ করছে। সেখান থেকে ও হ্যাঁ, মানে জাস্ট বিজনেস লাইন আপে চলে গেছে আর কি, যে ওই নিজের টাকার ঝোঁক বেশি হয়ে গেছে, মানে নিজে যে একটা চালাচ্ছিল, একটা অডিয়েন্স রাখছিল আর কি, ওটা আর নেই আর কি। আর কিন্তু কি করবে, যতই অর্থটাই তো মেন, করি, সেটা তো অবশ্যই। অর্থটাই তো মেন। এবার আমি ড্রাম করছি, এবার আমার যদি টাকা না আসে তাহলে আমি, হবে না, সম্ভব না, হবে না। এটা এটা ফ্যাক্ট আর কি। যাই যা হোক। হোক, তো আমাদের একটা নিউ সেগমেন্ট আমি এটা করেছি এই টকশোর জন্য, এটার নাম হলো গেস দ্য কার্টুন বাই এপিসোড। আমি কারোর নাম ধাম নেব না, আমি শুধু এপিসোডে কি হয়েছিল সেটা বলবো। ওকে বলতে হবে এটা হচ্ছে মানে কোন আর কার্টুনের এপিসোড। ও আচ্ছা তো আচ্ছা, চেষ্টা কর। চেষ্টা করছি। এই এপিসোডে হ্যাঁ। এমন হয় আর যে হচ্ছে মানে একটা বই পাওয়া যায়, সেখানে বলা হয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হুম। পুরো আকাশ কালো আর কি। হুম। কিন্তু লাস্ট মোমেন্টে জানা যায় যে এটা একটা প্র্যাঙ্ক ছিল। এটা হচ্ছে ইসের নাম কি, মানে আর কার্টুনটার নাম কি? একটা বই ছিল যেখানে জানা যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হুম হুম হুম। মানে বইটা একজনে খুঁজে পায়। আমি যদি এখন বলে দিই কি এরকম সে দেখতে, তাহলে তুই মানে, যদি একটা হিন্ট অন্য ধরনের রিলেটেড না, ওরকম একটা হিন্ট। আর হিন্ট হচ্ছে এই কার্টুনটা সবাই দেখেছে, সবাই মানে কার্টুনটা আমরা মানে দেখেছি আর কি, ব্যাপারটা সবাই। এটা হচ্ছে হাঙ্গামাতে দিত, আর দুটো কার্টুন হাঙ্গামাতে দিত, তার মধ্যে একটা কার্টুন। আচ্ছা, ডোরেমন। ইয়েস, ইয়েস, এটা হচ্ছে ডোরিমন। আর এই এপিসোডটা তোর আছে মনে, হ্যাঁ, যেই, মনে পড়ছে আমার এই হ্যাঁ সিকোয়েন্সটা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা সবাই একটা কেওস লেগেছিল একটা। হুম 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 হুম। হ্যাঁ, মনে পড়ছে আমার। হ্যাঁ, এটাতে যে মানে যে ওই একটা প্লেন আর কি, হুম। এটা কিন্তু রিয়াল ঘটনা। আমার বলতে গিয়ে এখন গুজবাম্পস হচ্ছে, এটা রিয়াল ঘটনা যে একটা প্লেন সত্যিকারের ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ। কিন্তু মানে সত্যিকারের হ্যাঁ, ক্র্যাশ হয়েছিল এবং পরে লোকগুলোকে পাওয়া পাওয়া যায়, যায়নি কোথাও আর পাওয়া কি। যায়নি। এটা মানে আমার বলতে গিয়ে এখন গুজবাম্পস উঠছে। যা হোক, এটা আমি রহস্য করতে চাই হ্যাঁ, না। ওটাই ওটাই। এখন আমি সেকেন্ড ডে চলে যাই। হুম। এইখানে এটা হচ্ছে অ্যাডিশন না, একটা সিকোয়েন্স। হুম। কিসের সিকোয়েন্স বলতে হবে। এখানে আর তিনজন থাকে, একদম। আর তারা একটা হচ্ছে কম্পিটিশনে যায়। এবার আচ্ছা। হচ্ছে সেই কম্পিটিশনে যখন তারা যায়, তখন আর আরেকজন আসে। সে এবার এবার যে তিনজনের মধ্যে একজন আর কি বলে যে তুমি তো এই কম্পিটিশনে করতে পারবে না। হ্যাঁ। আর তখন বলে আমি করব না, আরেকজন করবে। এবার তারপরে সবাই যাচ্ছে, লাইনে যায়, এবং আর লাইনে যখন আর ওর আর কি বাড়ি আসে, মানে ওর আর কি যখন সুযোগ আছে। সুযোগ আসে, তখন আর যে আর কি মানে নিচ্ছে আর কি, সব ফর্ম নিচ্ছে, সে বলে তুমি ঢুকতে পারবে না এখানে, শুধু এখানে আমি এখন যদি হ্যাঁ, বলে দিই, এখানে সিংহদের কোনো জায়গা নেই, তুমি সিংহ বল। এই, এটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তার অ্যাটিটিউডটা দেখার জন্য রিলে খুব আসে। সিংহদের কোনো জায়গা নেই। হুম। কার্টুনের নাম কি? এটা একটা সিকোয়েন্স।
ওই এপিসোডটার সিকোয়েন্স এটা, ওই এপিসোডটার সিকোয়েন্স, ফুল এপিসোডটা আমারও মনে নেই, আমি সিকোয়েন্সটা বললাম তাই। আচ্ছা। উম, এখন যদি আমি তিনজন যায় তো কম্পিটিশনে, তাই তো? মানে তিনজন, একজন থাকে ফিমেল, দুইজন থাকে মেল। হ্যাঁ। এবার হচ্ছে দুই ভাই, হুম। এটা হচ্ছে হিন্ট, দুই ভাই থাকে। আচ্ছা, কার্টুন তো? কার্টুন অবশ্যই। আর হচ্ছে কার্টুনটা ফ্রেঞ্চ। কার্টুনে কিন্তু কোনো কোনো মানে আমি আমি আরো হিন্ট দিয়ে দিচ্ছি যে এই এই কার্টুনে কোনো, যে ফ্রেঞ্চ ভার্সনটা সেটাতে কোনো মানে ডায়লগ নেই, কিন্তু সেটা হিন্দিতে যখন এসেছে সেটা এমন ডায়লগ হয়েছে যেটা ফেমাস হয়ে গেছে আর কি। ফ্রেন্ড। হিন্ট দেবো আর একটা, এটা যদি দিয়ে দিই তুই পেরে যাবি, দেবো হিন্টটা। অজ্ঞান দেখো বলেছে। ইয়েস, বলতো সে কে, যে যাকে বললো স্যার সিংহ, তুমি তুমি যেতে পারবে না। ওটা জ্যাক ছিল। ইয়েস, দুনিয়া কা পাপা, মে দুনিয়া কা পাপা। মনে পড়ছে, মনে পড়ছে। যা হোক, তো এই দুটোই ছিল, আমার অত বেশি মনে নেই, আর বেশি আমি মানে বাড়াতে চাচ্ছি না। হ্যাঁ, যা হোক, তো আজকের জন্য এইটুকুই। খুবই ভালো লাগলো সূর্যদীপ্তর সাথে কথা বলে, তোমরা অনেক কিছু জানলে, শিখলে। যা হোক, ও হচ্ছে নিজের পয়েন্ট অফ ভিউ বললো যে ইন্ডিয়ান অ্যানিমেশন কিরকম চলছে। আমি জানি না এরপরে ইন্ডিয়ান অ্যানিমেশন কেমন থাকবে, এরপরে আমি আশাবাদী যাতে এই মানে গ্রহণ কাটিয়ে তারা একটা ভালো জায়গায় যেতে পারে। যা হোক, তো আজকের জন্য এইটুকুই। আর সবাইকে বলে দে চ্যানেলে কি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এই টক শোতে আমাকে এখানে ডাকার জন্য এবং আমার মতামত শোনার জন্য। আমি হয়তো বেশি কিছু নেতিবাচক শব্দ বা নেগেটিভ শব্দ আমাদের কমিউনিটির জন্য ব্যবহার করলেও আমি অপটিমিস্টিক, আমি অনেক আশাবাদী যে একটা সময় এই সব পরিস্থিতিটা কাটাবে। এবং তোমরা এই চ্যানেলটাকে আর কি ফলো করো, সবাই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, তোমরা যদি এরকমই নলেজ পাওয়ার জন্য হুম আর কি, যাতে ও ফিউচারে আরো ভালো ভালো ব্যক্তিত্বকে এখানে আনতে পারে হুম এবং হুম। নানা ধরনের টক শো করতে পারে এবং আমাদেরকে জ্ঞানের আলোয় পূর্ণ করতে পারে। আর হ্যাঁ, আমার একটু আর কথা বলতে অসুবিধে হয় আর কি, ব্যাপারটা কোনো কোনো সময় আটকে আটকে যাই। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, তো আমি ক্ষমা প্রার্থী এটার জন্য। যা হোক, তো আজকের জন্য পডকাস্ট এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো পডকাস্টে অন্য কোনো গেস্টকে নিয়ে। ততক্ষণের জন্য বাই, সায়োনারা।